কবুল বলার ঠিক একটু আগে কোথা থেকে কাব্য ভাইয়া পাগলের মতো দৌড়ে এসে বিয়ের ভরা আসরে আমার সামনে হাঁপাতে হাঁপাতে বলল, তুই আমার অনাগত বাচ্চার মা হয়ে কিভাবে পারলি বিয়ের আসরে বসতে? সবাই কাব্য ভাইয়ের আর আমার মুখের দিকে তাকিয়েছে। বিস্ময়ে আমার মুখ হা হয়ে গেছে। পাশের থেকে বাবা অবাক হয়ে কাব্য ভাইয়ের কাছে এসে মাথা নিচু স্বরে বলল, মানে কি বলছিস কাব্য? নিতু আমার বিয়ে করা বউ, সাথে আমার অনাগত সন্তানের মা। কাব্য ভাইয়ের সোজাসাপটা কথা শুনে বাবা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, নিতু কাব্য যা বলেছে তা সত্যি? বাবার কথায় মুখ তুলে কিছু বলবো সেই সাহস জোগাতে পারলাম না। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কাব্য ভাইয়া এত বড় একটা মিথ্যে কথা কিভাবে বলতে পারলো? সে কি জানে না তার এই কথার জন্য আমার বিয়েটা ভেঙে যাবে? কাব্য ভাই আমার সামনে এসে হাত ধরে উঠিয়ে বাবার সামনে নিয়ে বলল, ও কি বললে মামু? বলবে তো এই রিপোর্ট? আমার হাত ছেড়ে ফাইল থেকে রিপোর্ট বের করে বাবার হাতে দিয়ে মুখে লাজুক হাসি টেনে বলল, দেখো মামু, তুমি নানা ভাই হতে চলেছো আর আমি বাবা। বাবা রিপোর্ট দেখে সবার সামনে ঠাস করে একটা চড় লাগিয়ে দিল আমার গালে। আমি গালে হাত দিয়ে কান্না করে করে বললাম, বাবা, কাব্য ভাইয়া মিথ্যে কথা বলছেন। সত্যি আমি কিছু জানি না। উনি মিথ্যে বলছেন, বিশ্বাস করো আমার কথা। কাব্য ভাইয়া জিনিয়াকে ডেকে বলল, এই জিনিয়া, আমি কি মিথ্যে বলছি? তুই তো আমাদের বিয়ের সাক্ষী। জিনিয়া দুদিকে মাথা দুলিয়ে হ্যাঁ বলতে আমি ওর দিকে রাগি চোখে তাকালাম। আমার বাবা আর কারো কথা না বিশ্বাস করলো। তার ছোট মেয়ের কথা অনায়াসে বিশ্বাস করে নিবে। মানে মানে আর একটা চড় খাওয়ার প্রস্তুতি নিতে বাবা গম্ভীর মুখে বলল, আমি আর কিছু শুনতে চাই না। এই মুহূর্তে এই মেয়েকে নিয়ে আমার সামনে থেকে তুই চলে যাবি কাব্য। আজ থেকে আমার একটাই মেয়ে, আর সেটা হলো জিনিয়া। আমি কাব্য ভাইয়ের দিকে তাকিয়ে মিনমিন গলায় বললাম, আপনার সাথে আমার কবে বিয়ে হয়েছে কাব্য ভাই? আর এই ভুয়ো রিপোর্ট এনে সবার সামনে মিথ্যে বলছেন কেন? বাবা আর কাব্য ভাইয়াকে আমি জমের মতো ভয় পাই। আর দুজন মানুষের সাথে লড়াই হবে, তাও কাব্য ভাইয়ের মিথ্যে নিয়ে। ভয়ে ভয়ে কাব্য ভাইয়া আর বাবার মুখের দিকে তাকিয়ে ঢোক গিলে আবারও বললাম, প্রমাণ দিন কাব্য ভাইয়া। কাব্য ভাইয়া আবারও ফাইল থেকে কাগজ বের করে আমার হাতে দিয়ে বলল, 6 মাস আগে নিজে জোর করে আমাকে বিয়ে করে এখন প্রমাণ চাচ্ছিস নিতু? কাবিন কাগজে যেখানে বড় বড় করে কোণের জায়গায় আফরা হুমায়রা নিতু নামটা জলজল করেছে, আর সাইনটা আমার দেওয়া, কিন্তু আমি তো এমন কোনো কাগজে সাইন করিনি। আর বড়ের জায়গায় কাব্য মেহেরাজ। বাবা আমার কাছে থেকে পেপারটা নিয়ে চিল্লিয়ে বলল, আমার মান সম্মান আর কিছুই ধুলোয় মেশানোর বাকি আছে তোর? এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। যার সাথে আমার বিয়ে হচ্ছিল সে বাবাকে অনেক কিছু বলে বরযাত্রী সহ রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে যাওয়ার আগে আমার সামনে এসে শাসিয়ে বলল, এইভাবে বিয়ের ভরা আসরে অপমান না করলেও পারতে নিতু। তোমার এই অপমানের প্রতিশোধ নেব। শোধ নিন আর না নিন, আমার বউ আর অনাগত বাচ্চাকে নিয়ে আমার যেতে দিন। কাব্য ভাইয়ের গা জ্বালানোর কথা শুনে আমি রেগে বেরিয়ে যাই। কাব্য ভাই আমার হাত ধরে সবার সামনে দিয়ে নিয়ে আসে। গাড়িতে বসে কান্না করছি যাচ্ছি আমি, আর কাব্য ভাই ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছে। আমার জীবন তছনছ করে দিয়ে আবার গানও শুনছেন তিনি। আমি যে পাশে বসে আছি এইদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি জোরে জোরে কান্না করতে করতে বললাম, আপনি এত বড় মিথ্যে না বললেও পারতেন কাব্য ভাই। আপনার জন্য আজ বাবা সবার কাছে অপমানিত হয়েছে। আমাকে সবাই নিচু চোখে দেখছে। আপনি এমন মিথ্যে কেন বললেন? আমি কি ক্ষতি করছি আপনার? কাব্য ভাইয়া গানের সাউন্ড আরো বাড়িয়ে দিয়ে বলল, কিছু কি বলছিস তুই? আরে জোরে বল, আমি শুনতে পাচ্ছি না। তার এমন আচরণ দেখে গান বন্ধ করে চিল্লিয়ে বললাম, আপনার কোনো কমন সেন্স নাই। আপনি এমনটা কেন করলেন? বাবার চোখে আমায় অপরাধী বানিয়ে দিয়ে এখন ফাজলামো করছেন আমার সাথে? আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন। কাব্য ভাইয়া উত্তর না দিয়ে জোরে ব্রেক করলেন। সাহস নিয়ে কথা বলার পর এখন তার দিকে মুখ তুলে তাকাতে সাহস হচ্ছে না আমার। অনেকক্ষণ তার সারা শব্দ না পেয়ে চোখ তুলে তাকিয়ে দেখি সে গাড়িতে নেই। আশেপাশে তাকিয়ে দেখি তাদের বাসায় এসে পড়েছে, আর সে বাড়ির ভিতরে ঢুকছে। পিছনে ফিরে আমার উদ্দেশ্যে বলল, বাড়িতে ঢুকতে চাইলে গাড়ি থেকে নেমে আয়, আর যদি গাড়িতে থাকতে চাস তাহলে গাড়ি লক করবে, আটকে দিস ভালো মতো। বলা তো যায় না, চট্টুর এসে তোকে সহ আমার গাড়ি নিয়ে চলে যাবে। তোকে নিলে কোনো সমস্যা নেই, তবে এটা আব্বুর গাড়ি, বুঝিস তো? এত দামি গাড়ি চুরি হলে তোর বাপ নিশ্চয়ই হার্ট অ্যাটাক করবে।
তার কথা শুনে মনে হচ্ছে আমি নিজেই ওনার সাথে জোর করে এসেছি। ইচ্ছে হচ্ছে কিছু একটা দিয়ে ওনার মাথা ফাটিয়ে দেয়। গা ছাড়া ভাব করছে এত বড় মিথ্যে বলে। আমি জোরে গাড়ির দরজা ধাক্কা মেরে খুলে নেমে পড়ি। উনি এতক্ষণে গেটের কাছে পৌঁছে গিয়েছেন। আমি ওনার পাশে দাঁড়াতে কলিং বেল চাপালেন উনি। কিছুক্ষণে দাঁড়াতে দরজা খুলতে দিয়ে অবাক হয়ে তাকিয়ে দেখি আমি তোমার বৌমা আর অনাগত নাতি নাতনিকে নিয়ে এসেছি। কাব্য ভাইয়ের কথা শুনে ফুপি তার গালে একটা চড় লাগিয়ে দিলেন। কাব্য ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখি সে গালে হাত দিয়ে ফুপির দিকে তাকিয়ে আছে। ফুপি রেগে বলল, তোর সাহস কি করে হয় আমাকে আগে না জানানোর? ফাজিল ছেলে, যা ইচ্ছা তাই করিস তুই। আমার বাড়ি থেকে বের হয়ে যা এক্ষুনি। কাব্য ভাই ফুপির হাত ধরে বলেন, ইনোসেন্টভাবে বললেন, আম্মু সিরিয়াসলি বলছি, আমার কোনো দোষ নেই, প্লিজ ক্ষমা করে দাও। ফুপি আমার দিকে হাসি হাসি মুখ নিয়ে তাকাতে আমি তার পাশে গিয়ে বলি, ফুপি বিশ্বাস করো, তোমার ছেলে মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আম্মু সবাইকে মিষ্টি পাঠিয়ে দিবে, তুই চিন্তা করিস না। আম্মু ওকে রুমে নিয়ে যাও, ওর অনেক খিদে পেয়েছে, গাড়িতে বলল। কাব্য ভাই আমার কথার মাঝে থামিয়ে সুন্দর করে আরও মিথ্যে বলে দিল। ফুপি তার ছেলের কথা শুনে মহা আনন্দে আমাকে ভিতরে নিয়ে গেল। সবাই কাব্য ভাইয়ের কথা বিশ্বাস করছে কি করে? কেউ আমার কথা শোনার প্রয়োজন বোধ করছেই না। গাড়ি আর গয়নার ভারে আমার অবস্থা নাজেহাল। ফুপি আমাকে একগাদা কুর্তি আর সালোয়ার কামিজ দিয়ে ফ্রেশ হতে বলে চলে গেলেন। আশ্চর্যের বিষয় হচ্ছে এই সবগুলো কাপড় আমাকে বাবা নিজে বিয়ের আগে কিনে দিয়েছিল। আজ পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা আমার সাথে ঘটেছে মনে হচ্ছে। কাব্য ভাইয়ের পাশের রুমে আমাকে ফুপি রেখে গেছে। বিয়ের আগে এই বাসাটায় বেড়াতে এলে এই রুমটাই আমার জন্য বরাদ্দ থাকতো। বেডের সাইডে টেবিলের দিকে তাকিয়ে আবারও অবাক হয়ে যায়। সেখানে আমার সমস্ত অনার্সের বইগুলো আমি আমার বাড়ির টেবিলে রেখে দিয়েছিলাম বিয়ের পর নিয়ে যাব বলে। নিশ্চয়ই আমি স্বপ্ন দেখছি। নিজের হাতে নিজেই চিমটি কেটে পরখ করতেই ব্যথায় কুকড়ে উঠলাম। হাত পা ছড়িয়ে চিৎকার করে কাঁদার তীব্র ইচ্ছা হতে ডাইনিং রুম থেকে ফুপি আমাকে খাওয়ানোর জন্য ডাক শুনতে পেলাম। বাড়িতে আজ ফুপি, কাব্য ভাইয়া আর আমি ছাড়া কেউ নেই। আঙ্কেল ব্যবসার কাছে ঢাকায় গিয়েছে আর কবিতা আপু শ্বশুর বাড়িতে। কাব্য ভাই আমার সামনে বসে আরামে গরুর হাড় চিবোচ্ছে। ডাইনিং টেবিল আমি নামক একটা মানুষ আছে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। ফুপু আমার পাশে বসে খাচ্ছে আর গল্প করছে। তাদের কারো কোনো হেলদোল নেই। এত বড় একটা ঘটনা ঘটে গেল। আমি ইচ্ছে করে পানির গ্লাস জোরে রাখতে কাব্য ভাইয়া একবার তাকিয়ে ফুপিকে উদ্দেশ্য করে বলল, আম্মু তোমার ভাইয়ের মেয়েকে বলো ঠাস করে গ্লাস না রাখতে, ভেঙে গেলে এর টাকা কে দিবে? ফুপি রাগ দেখে বলল, ওর পিছনে না রাখলে হয় না তোর? খেতে এসেছিস, চুপচাপ খেয়ে উঠে চলে যা। এত বড় একটা ঘটনা ঘটে গেল, তাতে ওর কোনো আক্ষেপও নেই। ফুপির কথায় শুনে আবেগে কান্না পেয়ে গেল আমার। হু হু করে কেঁদে উঠে বললাম, ফুপি একমাত্র তুমিই বুঝতে পেরেছ কত বড় একটা ঘটনা ঘটে গেল। কেউ কিছুই বলছে না আর উনি গা ছাড়া ভাব করে বসে আছেন। ফুপি আমার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, তুই জানিস ঘটনা? তোকে কাব্য বলেছে? কাব্য ভাইয়া চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আর একটু মাংস উঠিয়ে মুখে পুরে বললেন, আম্মু তোমার সিরিয়ালের সময় হয়ে গেছে। আমি আর কিছু বলবো তার আগে ফুপি উঠে যেতে যেতে বলল, নিতু আম্মু কাঁদিস না, ঘটনা আমি পরে শুনবো, এখন আয় আমার সাথে সিরিয়াল দেখবি। খুবই মনোযোগ সহকারে সিরিয়াল দেখছে। আজ সব কিছু বিরক্ত লাগছে। ফোনটাও সঙ্গে আনিনি। এইবার অনার্স প্রথম বর্ষে উঠেছি আমি। আর কাব্য ভাইয়া হাইয়ার স্টাডির জন্য জার্মান যাওয়ার ট্রাই করছেন। ওনার সম্পর্কে আমার ধারণা একটুও নেই বললে চলে। সাদা রঙের সুঠাম দেহের একজন সাদা ভাল্লুকও বলা যায়। ক্রাশ খাওয়ার মতো সম্পর্ক তার সাথে আমার কোনো কারেই ছিল না। তাকে দেখে দূরে দূরে থাকাই একমাত্র লক্ষ্য ছিল আমার। এই বেটা যেখানেই সেখানেই আমার বাস দিতে পিছপা হয় না। আজকের ঘটনা নিঃসন্দেহে আমাকে ফাঁসানোর জন্য তার প্ল্যান মনে হচ্ছে। অসহ্য লোক একটা। আমায় বকা দেওয়া শেষ হলে এখান থেকে উঠে চলে যা। আমার সাথে পার্সোনাল কথা আছে আমার। ভাবনার মাঝে তার অপমানজনক কথা শুনে রেগে উঠে চলে আসতে ফুপি বললেন, ওর সামনে আবার কিসের পার্সোনাল কাব্য? নিতু যেভাবে বসেছিলে সেভাবেই থাকবে, এক পাও নড়বি না তুই। আমি শান্ত কণ্ঠে এগিয়ে যেতে যেতে বললাম, আমার ঘুম পেয়েছে ফুপি, ওনার পার্সোনাল কথা নিয়ে উনি থাক। কারো কথায় বা বিয়েতে ইন্টারফেয়ার করা আমার স্বভাবের মধ্যে পড়ে না। রাগে কান্না পাচ্ছে আমার, সব কিছু এলোমেলো লাগছে। আমার সাথে হচ্ছেটা কি? দেওয়ালে থাকা ঘড়িটা টিকটিক আওয়াজে তাকিয়ে দেখি রাত 1:30 বাজে। আমার চোখে ঘুম ধরা দিচ্ছে না। বাইরে বোধহয় মেঘ সেজেছে। হালকা ঠান্ডা বাতাস জানলার পর্দা ভেদ করে আমার শরীরে এসে লাগছে। মনের মাঝে হাজারো প্রশ্নের বেড়াজাল আষ্টে জড়িয়ে আছে। সবাই স্বাভাবিক হয়ে অস্বাভাবিক হয়ে স্বাভাবিক। অস্থির পায়ে হেঁটে বেড়াচ্ছি ঘরের সমস্ত জায়গা। হঠাৎ গিটারের টুংটাং আওয়াজে ভয় পেয়ে যাই। কাব্য ভাইয়ের গিটার আছে মনে পড়তে স্বস্তি পাই।
আমার রুমে লাগানো বারান্দা থেকে আসছে মনে হচ্ছে আওয়াজটা। ধীর পায়ে এগিয়ে যেতে দেখি কেউ নেই। এমনিতে টেনশনে মরে যাচ্ছে, তার উপর ভয়। আবারও আওয়াজ আসতে কেঁপে উঠি। সাহস করে আশেপাশে তাকিয়ে দেখি কাব্য ভাইয়ের বারান্দা থেকে আওয়াজ আসছে। রাতের গভীরে শব্দ দূর হলেও মনে হয় ঘরের বাইরেই আসছে। বাইরে থেকে আলো আসায় দেখতে পেলাম কাব্য ভাইয়া ছাই রঙের টি শার্ট পরে গিটার হাতে বসে আছে। তার দৃষ্টি বাইরে কিছু একটা গভীর মনোযোগ দিয়ে ভাবছেন উনি। আমার ঘুম হারাম করে উনি গিটার বাজাচ্ছেন মনের সুখে। আমার বারান্দা থেকে ওনার বারান্দা যাওয়া যায় অনায়াসে। আমি দেওয়াল টেপকে দাঁড়াতে ধপ করে শব্দ হলো। আমার উপস্থিতি দেখে ওনার কোনো হেলদোল হলো না। উপায় দেখে মনে হচ্ছে উনি জানতেন আমি আসবো। আমি রেগে বললাম, এসব কি হচ্ছে কাব্য ভাইয়া? উনি ভাবলে চিন্তা ভেবে গিটারে আওয়াজ তুলে বললেন, কোথায় কি হচ্ছে? আমি তাতে উঠে আসলাম। আপনি কি আমায় ভালোবাসেন এই জন্য মিথ্যে নাটক? উনি নীরব দৃষ্টিতে আমার দিকে তাকে হুট করে উঠে আমার মুখের সামনে ওনার মুখ এনে দাঁড়ান। আমি পিছিয়ে যেতে আবার আমার দিকে ঝুঁকেই গরম নিঃশ্বাস আমার চোখে মুখে আশ্রয় করছে। প্রায় 5 মিনিট হতে চলল সে একভাবে দাঁড়িয়ে আছে। আমি চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করে ডাকছি, নিশ্চয় আমায় উঠিয়ে বারান্দা থেকে ফেলে দিবে। চোখ খুলে তাকিয়ে দেখি সে আমার সামনে দাঁড়িয়ে আমার পিছনে থাকা ঝুলন্ত মানি প্লান্ট গাছের ডাল অন্য গাছ থেকে ছাড়াবেন। হাসবো না কাঁদবো আমি? ছি, নিজের মনকে ধিক্কার জানাই। কত কিছুই ভেবে বসেছিলাম। কাব্য ভাই এতটা কাছে কোনোদিন আসেনি। তার শরীর থেকে সুন্দর মাতানো সৌরভ ভেসে আসছে। বাইরে থেকে আসা হাওয়ায় তার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। সাদা গালে খোঁচা খোঁচা দাড়িগুলো না থাকলে ওনার নিখাত মেমে লাগতো ভেবে আনমনে হেসে উঠলাম আমি। আর উনি ভ্রুকুটি করে নিজের মহান কাজ ছেড়ে আমার চোখের দিকে তাকিয়ে বলল, এখনো যাসনি তুই এখান থেকে? অন্যের ঘরে আসতে লজ্জা করে এত রাতে তোর? এই সময় তোর তো খুব পার্সোনালিটি দেখিয়েছি। আমি ওনার চোখের দিকে তাকিয়ে সাহস নিয়ে বললাম, আপনি আমাকে বিয়ে করেননি কাব্য ভাই? তাহলে মিথ্যে কেন বললেন? আর এসব হচ্ছেটা কি? আপনি কি আমায় ভালোবাসেন তাই জন্য মিথ্যে নাটক? উনি আমার সামনে থেকে সরে চেয়ারে বসে গালে হাত দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে বলেন, দুনিয়ায় কি মেয়ের অভাব পড়েছে নাকি যে আমি তোকে ভালোবাসতে দেবো? তাহলে সন্ধ্যার সময় এসব কী ছিল? কোন সব? আমি রেগে তার সামনে দাঁড়িয়ে বললাম, একদম না বোঝার ভান করে থাকবেন না কাব্য ভাই। কোনো সব প্রশ্ন করছেন? আপনি নিজেই এত কিছু করে এখন সব কিছু জিজ্ঞাসা করছেন? উনি নীরবভাবে হাই তুলতে তুলতে বললেন, নিতু তুই মেবি পাগল হয়ে যাচ্ছিস। রুমে গিয়ে ঘুমিয়ে পড়। আর একটা কথা বলি, তোকে পাবনা মেন্টাল হাসপাতালে পাঠিয়ে দেবো। আমি রাগে আমার কান্না পাচ্ছে। আমার কান্না করতে করতে ওনায় বললাম, দেখুন কাব্য ভাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। এমন কেন করেছেন আপনি? সমস্ত সত্যিটা বাবাকে বলে দিন, আমি বাসায় যাব। কাব্য ভাই উঠে দাঁড়িয়ে রুমে যেতে যেতে বললেন, আমি কারো চাকর নই যে বলতে যাব। যা হচ্ছে হতে দে, এতে তোর ভালো। আমি আর কিছু বলতে যাব, উনি ঠাস করে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। রাত 2টো বাজতে আর 2 মিনিট বাকি। উপরের ফ্ল্যাটের বিষ খেয়ে মরে যাওয়া মেয়েটা ভূত এসে ঘুরঘুর করবে, আর যাকে পায় তার উপর ভর করে প্রতিশোধ নেওয়ার জন্য। ভূতের হাতে পড়তে না চাইলে দৌড় দেয়। ওনার কথা শুনে আমার সমস্ত শরীর ঝাঁকি দিয়ে উঠল। সত্যি কিছু আগে উপরের ফ্ল্যাটে মিমি আপু বিষ খেয়ে আত্মহত্যা করছেন। ভূত এমনিতেই ভয় পেয়ে, তার উপর তো প্রেতাত্মা। হঠাৎ কেমন ভারী কণ্ঠের আওয়াজ শুনতে পেয়ে দম আটকে আমি ভয় পেয়ে দেওয়াল টপকে নিজের রুমে এক দৌড় দেই। অকালে ভূতের খপ্পর পড়ে নিজের জীবন দেবো নাকি, তা ওই কাব্য ভাইয়ের জন্য? রুমে এসে চাদর মুড়ি দিয়ে আল্লাহ আল্লাহ করছি উনি কতটা খারাপ আমার ভূতের হাতে ছেড়ে দিয়ে চলে গেল। জানলার পর্দা ভেদ করে সকালের রোদ চোখে মুখে পড়তেই ঘুম ভেঙে যায় আমার। বাইরে উচ্চ স্বরে কাক ডেকেই চলেছে। বিছানা থেকে উঠে একদম ইচ্ছে হচ্ছে না। কাল রাত 2টোর পর ঘুমানোর জন্য মাথার ভিতরে চিনচিন ব্যথার অনুভব করছে। ঘড়ির দিকে অলসভাবে তাকিয়ে দেখি 10টা 44 বাজে। মাথা চেপে বসে কালকের ঘটনা ভাবে। আজ ভূতের ভয় নেই। কাব্য ভাইকে তো আজ আমার প্রশ্নের জবাব দিতেই হবে। ধীর পায়ে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যেতেই দেখি কাব্য ভাই সোফায় বসে মোবাইল টিপছে আর ফুপি রান্নাঘরে। আমি ওনার সামনে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বললাম, আমার কথা উত্তর না দিলে আপনার নামে কেস করবো আমি। কারণ উনি মোবাইলের দিকে তাকিয়ে বললেন, থমথমে কণ্ঠে শুনে ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে আমার। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বললাম, এই যে আপনি আমাকে বিয়ের আসর থেকে মিথ্যে বলে উঠিয়েছেন, এটার চেয়ে বড় কোনো কারণ আছে কি? আমার অমতে যেহেতু হয়েছে এটাই বড় কারণ। উনি মোবাইল রেখে গালে হাত বোলাতে বোলাতে বললেন,
পুলিশের কাছে যাবি? যা, আমার প্রবলেম নেই। তবে আমার মামুকে জেলের ভাত খাওয়াতে চাইলে যেতেই পারিস। মানে? 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া আইনি দণ্ডনীয় অপরাধ, জানিস তো? আমি ভ্রু কুচকে বললাম, আপনার কি মনে হয় আমার 18 বছর হয়নি? উনি টেবিল থেকে পানির গ্লাসে পানি ঢেলে বললেন, হ্যাঁ, 17 বছর 2 মাস শিশুর 2 দিনে 18 বছর হয়ে গেল। আমার 19 বছর 2 মাস চলছে। কাব্য ভাইয়া আমার কথা শুনে সদ্য পান করা পানি কেশে মুখ থেকে ছিটকে পড়ে যায়। তার নাকে মুখে পানি পড়ে উঠে গেছে। আমার দিকে তাকিয়ে কেশেই চলেছে। আমি ওনার মাথায় হাত দিতে আমার হাত সরিয়ে কাঁচতে কাঁচতে বললেন, তুই বেশি জানিস আমার চেয়ে। তুই হওয়ার সময় তুই কি দেখেছিলি? কবে হয়েছিস তুই? তাহলে কি আপনি দেখেছিলেন? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি অনার্সে পড়ি কাব্য ভাই। উনি 17 বছর মেয়েকে দেখেছেন অনার্সে পড়তে? উনি মোবাইলে হাত নিয়ে অনেকটা সময় নিয়ে কিছু একটা করেছেন। আমি সিরিয়াস হয়ে ওনার দিকে তাকিয়েছি। ওনার কথা সত্যি, এটা বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে ওনার মুখের সিরিয়াস ভাব দেখে। উনি হঠাৎ বসা থেকে উঠে চিল্লিয়ে বললেন, আম্মু, আমি বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হবে। ফুপি রান্নাঘর থেকে বললেন, কাব্য, বাইরে যাবি না তুই, লাঞ্চ করে তারপর বের হবে। ফুপির কথা তোয়াক্কা করে কাব্য ভাই এতক্ষণে দরজার বাইরে বেরিয়ে গেছেন। আমি বোকার মতো ওনার যাওয়ার দিকে তাকিয়েছি। আমাকে বোকা বানিয়ে আবার চলে গেছেন। এত শত রহস্য আমার বিরক্ত লাগছে। কবে পাবো সব প্রশ্নের উত্তর? যিনি আমার পিছে পিছে ঘুরছে 1 ঘন্টা যাবৎ। কাব্য ভাইয়া বেরিয়ে যাওয়ার পরে ও এসে হাজির। আমার সাথে কথা বলার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমি ওর সাথে কথা বলবো না। ও কি করে পারলো মিথ্যে বলতে? আমি রুমে ঢোকার পর দরজা বন্ধ করতে যাব, তার আগে ও বললো, আপু, তোর সব প্রশ্নের উত্তর দেবো আমি, তা প্লিজ আমার সাথে কথা বল। তোর সাথে কথা বলতে না পারে আমার দম বন্ধ হয়ে আসছে। তোর যা জানার আমি সব সব বলবো তোকে। ওর কথা শুনে ওকে ভিতরে আসতে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম আমি। ও আমার পিছনে দাঁড়িয়ে বলল, আপু, কথা বলবি না আমার সাথে? আমি তেতে উঠে বললাম, তোর সাথে কথা বলার স্কোপ রেখেছিস তুই? এত বড় একটা মিথ্যে কেন বললি তুই? তুই কবে আমার আর কাব্যর বিয়ে সাক্ষী ছিলি বল? তুই রাগ করবি না তো? সবকিছু শেষ করে এখন আমায় জিজ্ঞাসা করছিস? ইচ্ছে হচ্ছে ঠাস করে একটা চল লাগিয়ে দিই আমি। আমি নিজেকে সামনে, আমি তো মানুষ না, তাই আমার কোনো রাগ নেই। তুই বল, কিন্তু সব সত্যি তুই আমার কাছে বলে বাবাকেও বলবি, বুঝেছিস? জিনিয়া দুদিকে মাথা দুলিয়ে মুখে হাসি ঝুলিয়ে একটা মোবাইল বের করে বলে, বারান্দা রাখা বেতের দোলনার বসে আছি মাথায় হাত দিয়ে। জিনিয়া আমার পাশে কাচুমাচু হয়ে বসে আছে। ওর হাতে কাব্য ভাইয়ের দেওয়া iPhone 12। এই মোবাইলের বিনিময়ে আমার একমাত্র বোন জালে আমায় ফাঁসিয়েছে। রাগে আমার শরীর কাঁপছে। আমি ওর সামনে দাঁড়িয়ে জোরে একটা থাপ্পড় লাগিয়ে হাঁপ ছাড়লাম। ইচ্ছে হচ্ছে আরো কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। যিনি ভ্যাবা করে কেঁদে দেয়। ফুপি ফুপি রে বলল, তুই আয়, মারতে পারলি আপু? আমি ওর গালে থাপ্পড় দিয়ে বললাম, তোকে আমার খুন করতে ইচ্ছে হচ্ছে জানিস? এত বড় লোভী কেন তুই? সামান্য একটা ফোনের জন্য তুই বাড়ি ভর্তি মানুষের সামনে কাব্য ভাইয়ের সাথে হাত মেলাতে পারলি? আর বাবা, সেও তোর কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে তুই সেটা যেন তোর মনের জীবন দোটানায় মিথ্যে বেড়া জালে জড়াবি? কান্না করতে করতে হেঁচকি তুলে ফেলেছে ও। গালের হাত সরাতে দেখে 5 আঙ্গুলির ছাপ বসে গেছে। বুকের মাঝে চিনচিন ব্যথা হলো ওর কান্না মাখা মুখটা দেখে। ওর যখন 6 বছর, তখন হঠাৎ করে মা আমাদের ছেড়ে আল্লাহর কাছে চলে যান। আর বাবা তখন আমার 9 বছর। বাবা আমাদের কষ্ট হবে দেখে বিয়ে করেনি। সেই 6 বছরের জিনিয়াকে আমি আগলে রাখতাম সবসময়। কিন্তু ও ভুল করেছে, যা ক্ষমার যোগ্য না। আমি ওর দিকে মুখ ফিরিয়ে অন্যদিকে রাগী স্বরে বললাম, কাব্য ভাইয়া তোকে কি বলেছিল? সব বলবি, না হলে আবার থাপ্পড় মারবো তোকে, ফাজিল মেয়ে। কিছুই বলেনি, শুধু বলেছিল তুই নিতুর বিয়ের দিন আমি যা বলবো তাতে হ্যাঁ বলবি। আমি কারণ জিজ্ঞাসা করতে কাব্য ভাইয়া বলেছিল, এই ছেলের সাথে তোর বিয়ে হলে নাকি অনেক বড় সমস্যা হবে। বিশ্বাস কর আপু, আমি মানা করেছিলাম, বাট তোর সমস্যা হবে শুনে রাজি হয়ে গেছি। আমি বাইরের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বললাম, তোর ফোন আমার কাছে দিয়ে যাবি তুই, আর একটাও কথা বলবি না। আমার রাগ পড়ে গেলে তোর সাথে কথা বলবো। যদি এই বাড়িতে থাকতে চাস তবে থাক, আর না হলে বাসা থেকে যাবি এক্ষুনি। জিনিয়া কোথায় যাবে না? ওর ফুফুর বাসায় এসেছে, ওকে চলে যাওয়ার বলার তুই কে? কোথা থেকে কাব্য ভাইয়া এসে বললেন কথাটা? আমি ঘুরে তাকিয়ে দেখি সে প্যান্টের পকেটে হাত গুজে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে। জিনিয়া কাব্য ভাইকে দেখে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। কাব্য ভাইয়া ওর মাথায় হাত বুলিয়ে আদুরে করে বলে, কি হয়েছে জিনিয়া রানী? ওর কথায় কষ্ট পেয়েছ? ভাইয়া তুমি মোবাইল দিয়েছো, দেখো আপু আমায় মেরেছে।
জিনিয়ার কথা শুনে রাগ আমার মাথা চাড়া দিয়ে উঠলো আমার। ওকে কাব্য ভাইয়ের কাছ থেকে ছাড়িয়ে হাতে থেকে মোবাইল নিয়ে কাব্য ভাইয়ের দিকে ছুরি দিয়ে বললাম, আপনি অনেক খারাপ কাব্য ভাই, যাকে বলে নির্লজ্জ। আপনার সাহস কি করে হলো এমন করার? আপনার হাতের পুতুল আমি যেভাবে নাচবেন সেইভাবে নাচবো ভেবেছেন? কাব্য ভাইয়া আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে জিনিয়াকে উদ্দেশ্য করে বলল, জিনিয়া, তুই ড্রয়িং রুমে আম্মুর কাছে যা, যাওয়ার আগে মোবাইলটা উঠিয়ে নিয়ে যা, আর ভুলেও আম্মুকে কিছু বলবি না কেমন? আর বললে তোকে ল্যাপটপ কিনে দিব না। জিনিয়া মোবাইল উঠিয়ে চোখ মুছে চলে যেতে কাব্য ভাইয়া হাত গুজে দাঁড়িয়ে বলেন, এইবার শুরু করো। বিয়ে নামক পবিত্র সম্পর্ক নিয়ে আপনি মিথ্যে বলেছেন কেন? তারপর ওনার গাছাড়া ভাব দেখে আমি রেগে একদম কাছে গিয়ে চিল্লিয়ে বললাম, তার মানে কারণ বলবেন আপনি? আমি কারণ জানতে চাই। আমার বাবাকে ফুপুকে সমস্ত কিছু বলবেন। আপনি আমার মান সম্মান নিয়ে খেলছেন কাব্য ভাই, বুঝেছেন আপনি? কাব্য ভাই এক পা আমার কাছে দিকে এগিয়ে আসলেন, আর আমি পিছিয়ে যেতে দেওয়ালে পিঠ থেকে যাই। উনি দুই হাত দেওয়ালে রাখেন। আমি ওনার হাতের ভিতরে আটকা পড়ে গেছি। এখন প্রচুর অস্বস্তি হচ্ছে আমার। হৃৎপিণ্ড ধাক ধাক করে লাফাচ্ছে মনে হচ্ছে। এক্ষুনি মনে হচ্ছে বুকে বা পা পাশ থেকে বেরিয়ে আসবে, কাব্য ভাইয়ের উপরে পড়বে। দূরে যান কেন? আমার করা প্রশ্নের উত্তর দিন আপনি। হুটহাট একদম কাছে আসা আমার একদম পছন্দ নয়। কাব্য ভাই হু হা করে হেসে উঠলেন। আমি ওনার হাসি দেখেছি। সে হাসতে হাসতে একদম শান্ত হয়ে আমার মুখে ফু দেয়, আর এমন কাজে আমার শরীরের ভিতরে শিহরণ অনুভব হয়। কেঁপে উঠি আমি। উনি আবার নিজেই মুখ এগিয়ে আনে। আমি ওনার হাতের নিচে দিয়ে বেরিয়ে আসতে চাইলে উনি হাত নিচু করে ফেলেন। আমি ওনার দিকে তাকিয়ে বলি, অসভ্যতামি করেছেন কেন আপনি? নিজের সীমার মধ্যে থাকুন। উনি হাত সরিয়ে দিতে আমি অন্য পাশে গিয়ে দাঁড়িয়ে হাত ছাড়ি। এবার মিনতির সুরে বললাম, আপনি কারণটা বলে দিন। আমি সত্যি বলছি, চলে যাব আমি। ফুপি বা বাবাকে কাউকে কিছু বলা লাগবে না, আমি সামলে নেব। উনি শান্ত কণ্ঠে বললেন, তোকে যেতে দেওয়ার জন্য নিয়ে এসেছি। যেতে দিলে তো বিয়ের দিনেই যেতে দিতাম। ওনার ধাঁধার মতো কথা শুনে প্রচণ্ড রাগ লাগছে আমার। আমি তেতে উঠে বললাম, আমার বিয়ে না করেই রাখবেন? কি হিসেবে রাখবেন? বোন হিসাবে তো রাখতেই পারবেন না। সেই স্কোপটা আপনি মিথ্যে বলেই বন্ধ করে দিয়েছেন। রক্ষিতা হিসেবে রাখবেন বুঝি? গালে সজোরে ওনার শক্ত হাতে থাপ্পড় পড়তে আমি নিজেকে সামলাতে না পেরে পড়ে যাই। মাথা ঝিম ধরে গেছে আমার। চারিদিক কেমন ঘোলাটে লাগছে। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। উনি আমার সামনে হাঁটু ভেঙে বসে চিল্লিয়ে বলেন, তুই যেমন ফালতু, তোর কথাবার্তা তোর মতো ফালতু। থাপ্পড়টা তোকে আরো আগেই দেওয়া উচিত ছিল। এত জানার আগ্রহ কেন তোর? যেভাবে চলছে সেইভাবে চলতে দিতে বলছিলাম না? এখন থেকে যতবার এই বিষয় নিয়ে বলবি ততবার থাপ্পড় পড়বে। উনি উঠে দরজা জোরে হাত দিয়ে বাড়ি মেরে চলে যান। ওইখানে বসে কান্না করতে থাকি। আমার সাথে হয়েছে আর আমি জিজ্ঞাসা করতে পারবো না? এটা কেমন কথা? সাইডে থাকা ফুলদানিতে হাত দিয়ে ধাক্কা মেরে ফেলে জোরে জোরে কান্না করতে লাগলাম। এমন কেন উনি? মিথ্যে বলে আবার আমায় মারলেন, সব কিছু শেষ করে দিল। আমার সাথে করা অন্যায়ের প্রতিশোধ নিতে পারবো কিনা জানি না, কিন্তু নিজেকে শেষ করে দেব। বেডের এক কোণে বসে এখনো কেঁদে চলেছি আমি। ফুপি এসে অনেকবার ডেকে গেছে। আমি তার কথার কোনো জবাব দিইনি। নিজেকে কেমন ছোট ছোট লাগছে। আমি কি মূল্যহীন? আমাকে নিয়ে এত ঝামেলা? সব ছেড়ে চলে যাব। দরজায় আবারও শব্দ হতেই চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে কে জিজ্ঞাসা করতে ফুপি বলল, নিতু আম্মু কি হয়েছে, খেতে আয়। কিছু না ফুপি, তুমি যাও, খিদে লাগলে খেয়ে নিব আমি। আম্মু যে খাবে না তাকে কেন অত জোর করছো? কাব্য ভাইয়ের গলার আওয়াজ পেতেই না খাওয়ার জেদ আরো চেপে বসলো। ফুপি তুমি ঘুমিয়ে পড়ো, আমার চিন্তা তোমাদের কারো করতে হবে না, আর আমাকে কারো জোর করতে হবে না। ফুপি হাল ছেড়ে দিয়ে বলল, কাব্য কি কিছু বলেছে তোকে? কাব্য ভাইয়া আবার বলেছেন? আমার কি ঠেকা পড়েছে? আমার টাইমের দাম আছে আম্মু। আমি অসভ্য নই যে কাউকে সেদে সেদে কিছু বলবো। ওনার বাঁকা কথা শুনে আমার চোখের পানি আবারও চলে আসলো। আমি পানিটুকু মুছে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলাম। আপনাকে আর আমার মুখ দেখাতে হবে না কাব্য ভাইয়া, আর না কোনো প্রশ্নের জবাব দিতে হবে। কোথাও যেতে না পারলে নিজেকে শেষ তো করতেই পারবো। আর হ্যাঁ, আমি ঘুমের মাঝে অনুভব হচ্ছে কেউ আমার ঘর জুড়ে অস্থিরভাবে হাঁটাহাঁটি করছে। একটু আগে চোখটা লেগে গেছিল, কান্নার ফলে মাথা ব্যথাটা করছে, যার ফলে হাজার চেয়েও চোখ খুলে তাকাতে পারছি না। পায়ের আওয়াজ না পেয়ে ঘুমিয়ে যেতে কারো ঠান্ডা হাতের ছোঁয়া আমার গালে পেতেই বিড়বিড় করে বললাম, হাত বুলিয়ে দিবেন আমার গালে? অনেক জ্বলছে জানেন। ঘুমের ঘরে সত্যি কেউ হাত বুলিয়ে দিচ্ছে।
তার হাতের ছোঁয়ায় জাদু আছে, শান্তির ঘুম হবে, যেখানে থাকবে না কোনো দোটানার পাহাড়। গালের হাতের ছোঁয়াতে হঠাৎ মাথায় পেতে টনক নড়ে আমার। এত রাতে ঘরে কে? গভীর ঘুম ছুটে যায় আমার, যতদূর মনে পড়ে দরজা বন্ধ। তাহলে কি ওই আপুর আত্মা? চোখ খুলে তাকাতে ভয় হচ্ছে, চোখ খুলতে মনে হয় ভয়ানক চেহারা দেখতে পাবো। আল্লাহ বাঁচান, দিনে কাব্য ভাইয়ের ভয়, রাতে ভূতের। আমার ভাগ্যে আর কি কি রেখেছো তুমি? আমি ভয়ে ভয়ে শুটি শুটি মেরে বিড়বিড় করে বললাম, দেখুন আপু, আমি আপনার কোনো ক্ষতি করিনি, আমার ঘর থেকে চলে যান প্লিজ। আর কাউকে ধরতে হলে আমার পাশের রুমে কাব্য ভাইয়া আছে, ওনাকে ধরতে পারেন, উনি ভূত অনেক ভালোবাসেন। কাব্য ভূত ভালোবাসে আর আমি জানি না? হাউ পসিবল? কাব্য ভাইয়ের কণ্ঠ শুনে চোখ খুলে তাকিয়ে দেখি সে আমার দিকে ঝুঁকে বসে আছে। ওনায় দেখে তাড়াহুড়ো করে উঠতে যাব, ওনার মাথায় বাড়ি খাই। এত শক্ত মাথায় বাড়ি খাই যে আমার পুরো দুনিয়া ঘুরে উঠছে। মাথায় হাত দিয়ে বসে ওনার সাথে সরে যাই। মাথায় ব্যথা পেয়ে নিজের ভুল ধারণা চলে গেছে। আমার ঘরে হাঁটাহাঁটি করা উনি হচ্ছেন জিন্দা আত্মা। উনি নিজের মাথায় হাত বুলিয়ে বললেন, এত তাড়াহুড়ো কেন তোর সব বিষয়ে? আপনি আমার রুমে কি করছেন? তোর জানার দরকার আছে? আমি চিল্লিয়ে কিছু বলতে যাব, তার আগে উনি আমার মুখে হাত দিয়ে নিচে সরে বলেন, আস্তে কথা বলতে পারলে কথা বলবি। আমার প্রেশার বেড়েছে তোর চিন্তায় চিন্তায়। একটু আগে ঘুমিয়েছে, তাই একদম চিৎকার করবি না। আমি ওনার হাত আমার মুখের উপর থেকে সরিয়ে রাগীভাবে বললাম, আপনি কি আমায় আবার মারতে এসেছেন? তাহলে নিন, মারুন, সমস্যা নেই। আপনার হাতের পুতুল আমি, তাই যেইভাবে খুশি ব্যবহার করতে পারেন আপনি। থাপ্পড় মেরে চলে যান, আমায় একটু শান্তিতে ঘুমাতে দিন, নাকি আমার ঘুমেও আপনার ইশারায় চলবেন। উনি আমার গালে হাত বুলিয়ে শান্তভাবে বললেন, খুব বেশি ব্যথা পেয়েছিস নিতু? এটুকু বলার কথায় আমার কান্নার পালা দিয়ে আছড় পড়ল। তার সাথে বড্ড অভিমান এসে জড়ো হলো। আমি মুখ ঘুরে বললাম, হ্যাঁ পেয়েছি। এখন আমার ব্যথায় কি আপনি কমাতে পারবেন? ব্যথা যাতে না হয় সেই জন্য তো এসেছি। আপনার এত ঠেকা কেন পড়েছে? আমাকে আমার মতো থাকতে দিন, আর আপনি রুম থেকে বেরিয়ে যাবেন এক্ষুনি। কোন অধিকারে অন্য একটা মেয়ের রুমে এসেছেন আপনি? আমার বাড়ি, আমি যেখানে ইচ্ছে সেখানে যাব। তোমাকে কই? কাব্য ভাইয়ের অসম্পূর্ণ কথাটা শুনে আমি তাচ্ছিল্য হাসি দিলাম। কৈফিয়ত কেন দেবেন আমাকে? এটা একটা সুন্দর পয়েন্ট কাব্য ভাই, আপনাকে বলেছি কেন দিবেন আপনি? উনি আমার কথার মাঝে উঠে দাঁড়িয়ে বললেন, এত রাত বিরেতে ঝগড়া করার মুড একদম নেই আমার নিতু। দরজা বন্ধ করে বসেছিলি বিকেল থেকে, তাই ভাবছিলাম মরে টরে গেলি নাকি, একটু দেখে আসি। শত হোক আমি একজন দায়িত্বশীল মানুষ, কেউ আমার সামনে এমন মরার মতো থাকলে আমার আবার প্রচুর কষ্ট লাগে। আর তুই তো আমার অনাগত বাচ্চার মা, তোর জন্যই আমার সেই পরিমাণ কষ্ট হয়। আমি বেড থেকে উঠে ওনার সামনে দাঁড়িয়ে বললাম, পয়েন্ট টু বেড নোটেড কাব্য ভাই, আপনার বাচ্চার মা আমি কবে হলাম? আপনার সাথে আমার সম্পর্ক আছে, তাহলে এই মিথ্যে কেন বলেছিলেন? উনি আমার বই খাতা নেড়ে ছেড়ে দেখেছেন, গভীরভাবে ম্যানেজমেন্ট নোট বের করে বললেন, লেনদেন বুঝিস তুই? সিরিয়াস কথার মাঝে ওনার আজব কথা শুনে অবাক হয়ে তাকিয়ে দেখি। আমাকে তাকিয়ে দেখতে দেখে বই দিয়ে আমার মাথায় বাড়ি মেরে বললেন, এইভাবে তাকিয়ে থাকিস না, তোর নজর লাগবে আমায়। আর উত্তর দে, বুঝিস কি না? ওনার দিক থেকে দৃষ্টি সরিয়ে বললাম, আমি ম্যানেজমেন্টের স্টুডেন্ট কাব্য ভাই। গুড। লেনদেন কাকে বলে? ছোট করে আনসার দে ঝটপট। কোনো কিছুর বিনিময়ে কিছু নেওয়াকে লেনদেন বলে, বাট এর অনেক বড় সংজ্ঞা আছে। উনি বই ঘাঁটতে ঘাঁটতে বললেন, আমার বিয়ের পর বাচ্চা হবে, রাইট? আর তোর বিয়ের পর তোর বাচ্চা হবে, তো আমার বাচ্চাকে তোর বাচ্চার বিনিময়ে লেনদেন করলে তুই আমার বাচ্চার মা হবি, আর আমি তোর বাচ্চার বাবা হব, রাইট? আমি বোকার মতো দুদিকে মাথা দুলাতে উনি আমার মাথায় হালকা টোকা দিয়ে বই আমার হাত দিয়ে বিশ্বজয়ের হাসি এসে বারান্দার দিকে পা বাড়ায়। আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে থেকে হিসাব মিলাচ্ছি, ওনার লেনদেন কি সঠিক, না আবার আমায় বোকা বানিয়ে চলে গেলেন উনি। সূর্যের হালকা কিরণ আমার বারান্দা জুড়ে বিচরণ করছে। ফজরের নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়িয়েছি। সারা সিলেট এখন ঘুমিয়ে আছে, রাস্তার মানুষের আনাগোনা নেই। ফুপিদের বাড়িতে 3 তালা, নিচে 2 প্লট ভাড়া, আর উপরের পুরোটাই ফুপিরা থাকে। পূর্বের দিকে 2টো রুমে আমি আর কাব্য ভাইয়ে থাকি, আর পশ্চিমে 2টো রুমে একটিতে কবিতা আপু আর একটিতে ফুপি। কবিতা আপুর বিয়ে হয়েছে 1 বছর, বর্তমান সে ইটালিতে আছে। একটা প্রজাপতি উড়ে এসে আমার হাতে উপর বসতে আনন্দে আমার মন নেচে দিচ্ছে। ইস,
অন্য তো দুটো পাখা থাকলে আমি ফুলের বাগানে উড়ে উড়ে বেড়াতাম, যেখানে থাকতো না কোনো ঝামেলা। সারাদিন ফুলের সৌরভে মাতামাতি করে কোনো ফুলের পাশে চুপটি মেরে বসে থাকতাম। আজগুবি সব চিন্তা ভেবে হাসি পেল, সাথে সাথে একরাশ মন খারাপ এসে ভর করলো। জীবনের গণ্ডি থেমে গেছে। অজানা কোনো সুতোর মাঝে আমি চোখ বন্ধ করতেই কানে ভেসে এলো, আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোত ভেসে, শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমায় ভালো কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেললেই ফুল ফুটছে আমার ছাদে। হঠাৎ গানের আওয়াজ বন্ধ হতেই পাশ ফিরে কাব্য ভাইয়া বারান্দায় তাকিয়ে দেখি সে গিটার হাতে গান থামিয়ে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখের ভাষা পড়ার আমার পক্ষে সম্ভব না, ওনার গানের আওয়াজ এখন আমার কানে বাজছে। আমি অস্ফুট স্বরে ওনার বারান্দার কাছে গিয়ে বললাম, থামলেন কেন? অনেক সুন্দর গান গাইছিলেন তো। আমার ইচ্ছা, শুনতে ভালো লাগছিল। উনি গিটার পাশে রেখে বাঁকাভাবে বললেন, তোকে শোনাতে আমার ভালো লাগছিল না। কেন এসেছিস বারান্দায়? আমাকে ডিস্টার্ব না করলে শান্তি হয় না তোর? নিজের ইচ্ছে মতো কোথাও গান গাওয়া যায় না। উনি বিরক্ত হয়ে উঠে চলে যাওয়ার আগে বললেন, হ্যাবলার মতো দাঁড়িয়ে না থেকে আম্মুর সাথে কাজে হাত লাগাতে তো পারিস। এইখানে নিয়ে এসেই খুব ভুল হয়েছে, অসহ্য একটা। আমি থম মেরে দাঁড়িয়ে আছি। সুন্দর সকাল হঠাৎ করে কেমন জঘন্যতম মনে হচ্ছে লাগলো আমার কাছে। উনি এমন করেন কেন আমার সাথে? কখনো মিষ্টি রোদ্দুর, আবার কখনো কাক ফাটা রোদ্দুর। আমি ওনার উত্তাপে জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে। সব কেমন পোড়ানো লাগছে আমার। চোখের পানি অস্বস্তিতে পেলাম না, তবে গলার কাছে একগালা কষ্ট পাকিয়ে আসছে। সেই বৃষ্টির মতো ঝরাতে পারলে শান্তি লাগতো। থাকবে না এই বাড়িতে। কোনো কিছু না ভেবে ড্রয়িং রুমে কাউকে দেখতে না পেয়ে গেট খুলে রাস্তায় বেরিয়ে এলাম। সব মেনে নেওয়া যায়, এত অপমান যেখানে আমার কোনো দোষ নেই। চারিদিকে গুমট পরিবেশ, সকালে নিস্তব্ধতা ছাড়িয়ে কোলাহলপূর্ণ হয়ে গেছে রাস্তা। ঘুরে ফিরে আমার কানের মাঝে এসে বাড়ি খাচ্ছে কাব্য ভাইয়ের তীক্ষ্ণ কথাগুলো। আমার মনের দেওয়ালে দেওয়ালে বিষাদের ছায়া ঘুরে বেড়াচ্ছে। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমার নিজেকে নিজেই মনে হচ্ছে। কি করব, কোথায় যাব, নানান প্রশ্নের অস্থির হয়ে উঠেছে মনের কোণে। কাব্য ভাইয়া, কাব্য ভাইয়া, এই একটা নাম আমার জীবনে রৌদ্রের তীক্ষ্ণ আলোয় চলসে গেছে। যেখানে কোনো নিজের অস্তিত্ব নেই, নেই কোনো প্রশ্নের জবাব। হেঁটে চলছি অজানা কোনো পথের উদ্দেশ্যে। তবে কি অজানা ঠিক মাথার উপর সূর্য তার নিজস্ব রৌদ্রে খোলা মাঠের প্রান্তরে ছড়িয়ে দিয়েছে। রোদের উত্তাপ বেশি নাকি কম তা বোঝার ক্ষমতা নেই। সামনে নদী থেকে হালকা মৃদু মন্দ বাতাস এসে সমস্ত জায়গা গরম ভাবটা কমিয়ে দিছে। নদীর শান্ত পানির দিকে তাকিয়ে আছি আমি। এই নদীটা যেন স্রোত নেই, আমার জীবনেও কোনো স্রোত নেই। সব শান্ত, যাকে বলে সব কিছু শেষ হওয়ার পথে। কাব্য ভাইয়া নামক মানুষটার কাছে দাদার মতো, যার ভিতরে উত্তর আছে তবে অজানা। বাসায় ফিরবো না আজ, কিন্তু কোথায় যাব? বাবার বাসায়। নদীটা কাব্য ভাইয়ের বাসা থেকে 30 মিনিট দূরে। এইখানে কেন দাঁড়িয়ে আছি সেটাও জানা নেই আমার। মন বলছে কাব্য ভাইয়া আসবে আমায় নিতে, কিন্তু মস্তিষ্ক বলছে, ছি নিতু, তুই এত বেহায়া কেন? এত অপমান হওয়ার পর তার আশায় বসে আছিস? তার আশায় নয়, যাওয়ার জায়গা নেই, এই জন্য দাঁড়িয়ে আছি। বাবার বাসায় যেতে সাহস হচ্ছে না। কেন হচ্ছে না তাও জানি না। হয়তো তার সামনে দাঁড়াতে পারবো না, কারণ কাব্য ভাইয়া আমার সামনে সম্মান নিয়ে অদ্ভুত খেলায় মেতে উঠেছে। তোর কি আদৌ মস্তিষ্ক নামক জিনিসটা আছে? কাব্য ভাইয়ের রক্ত লাল চোখে আমার দিকে তাকিয়ে প্রশ্নটা ছুড়ে দিল। ওনায় দেখে কি রিয়াকশন দিব ভেবে পেলাম না। ওনার সম্পূর্ণ ইগনোর করে সামনের দিকে তাকিয়ে রইলাম। উনি আমার হাত ধরে নিজের সামনে ঘুরিয়ে বললেন, কথা কানে যায় না তোর? বাসা থেকে একা একা বের হয়েছিস কেন? উত্তর না দিলে ফাটিয়ে এক চড় মারবো। আমি নিরুত্তরভাবে বললাম, হাত ছাড়ুন কাব্য ভাই, আমার লাগছে। উনি আরো শক্ত করে ধরলেন, চেঁচিয়ে বললেন, লাগার জন্য ধরেছি। তোর সাহস কি করে হলো একা একা বের হওয়ার? তোর জন্য আম্মু অসুস্থ হয়ে গেছে, ঘুমের ইঞ্জেকশন দিয়ে এসেছি আমি। বাই এনি চান্স আম্মু সুস্থ না হলে তোকে মেরে এই নদীর পানিতে ভাসিয়ে দেব। আমার জন্য আপনাদের চিন্তা করতে বলেছি আমি? মুখে মুখে তর্ক করলে তোর খবর আছে নিতু, বেশি বুঝিস তুই। আমি ওনার হাত সরানোর চেষ্টা করে বললাম, আমার ইচ্ছে হয়েছিল তাই বের হয়েছি, এইবার ছাড়ুন। ছাড়বো বা কি করবো তুই? আমি কিছু না বলে চিল্লাতে শুরু করলাম। দূরে বসে থাকা কিছু ছেলে আমার দিকে চিৎকার শুনে এগিয়ে আসতে কাব্য ভাই আমাকে তার সাথে একদম মিশিয়ে নেয়। ছেলেগুলো একজনকে কি হয়েছে জিজ্ঞাসা করতে কাব্য ভাইয়ে বলেন, তোদের ভাবির চোখে
কি যেন পড়েছে, তাই এমন চিৎকার করছে। আমি ওনার বুক থেকে মাথা উঠানোর চেষ্টা করতে উনি আরো জোরে চেপে ধরলেন। ছেলেগুলো কিছু বলার আগে উনি আবার বলতে লাগলেন, এখানে দাঁড়িয়ে থেকে কি আমাদের রোমান্স দেখবি তোরা? স্যারের রোমান্স দেখতে লজ্জা লাগে না তোদের? এক্ষুনি যা এখান থেকে, নাহলে আজ প্রাইভেট পড়ানোর সময় কয়টাকে রাস্তায় এনে কান ধরে উঠবোস করাবো। ছেলেগুলোর মধ্যে একজন যাওয়ার আগে জিজ্ঞাসা করলো, ভাই আপনি বিয়ে করেছেন? কই, আমরা তো কিছু জানতে পারলাম না। উনি রাগে শুনে বললেন, সব কৈফত কি তোদের দিব আমি? গলির চিপায় সিগারেট খাস, আমি কি সেই কৈফত তোদের কাছে চেয়েছি? তবে আজ চাইব, তবে সবগুলো বাসায় খবর পৌঁছে দিব। ওনার কথা শুনে সবগুলো চুপ হয়ে না বলার অনুরোধে চলে যায়। ওরা চলে যাওয়ার পর উনি আমার মাথা তার বুক থেকে উঠিয়ে দেননি। দম বন্ধ লাগছে আমার, সেই সাথে অস্থিরতা। এতটা কাছে কোনোদিন আসেনি ওনা। তবে ওনার বুকের সাথে আজ কেমন ভালো লাগার ছোঁয়া আছে। তার হৃৎপিণ্ডটা ঢাক ঢোক পিটাচ্ছে কেন, লাফিয়ে মনে হচ্ছে বের হয়ে আসবে আমার হৃৎপিণ্ডের কাছে এক্ষুনি। আমি ওনাকে দূরে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছি। এর মাঝে হঠাৎ ওনার এমন কথায় লজ্জা পেয়ে যাই। আমি ওনাকে আবার দূরে সরাতে গেলে উনি বললেন, আমি না ছাড়লে ছাড়া পাবি তুই আমার বাঁধন থেকে? এই কথা বলে উনি আমায় ছেড়ে গিয়ে দূরে দাঁড়ান। আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকি, আর একটু হলে দম বন্ধ হয়ে মারা যেতাম। আমি জোরে শ্বাস টেনে বললাম, আপনি প্রচুর অসভ্য কাব্য ভাই, যাকে মারাত্মক অসভ্য বলে ভুল হবে। ওনাদের আপনি বউ বলে পরিচয় দিলেন কেন? আর কত মিথ্যে বলবেন আপনি? আমাদের সত্যিবাদী দ্য গ্রেট কাব্য ভাই বিশিষ্ট মিথ্যেবাদী হলে কবে থেকে আপনি মিথ্যের বেড়াজালে কেন জড়াচ্ছেন আমায়? কবে মুক্তি পাবো আমি, আর কবেই বা পাবো এই সব প্রশ্নের উত্তর? যতদিন না যতদিন শর্ত না শেষ হওয়া পর্যন্ত, ওই দিন পর্যন্ত। আমি ওনার কথা শুনে অবাক হয়ে বললাম, কিসের শর্ত? উনি পকেটে হাত গুজে দাঁড়িয়ে ঘুরে যেতে করতে বলল, সেইটাও একটা শর্ত। উনি কিছুদূর যাওয়ার পর পিছু ফিরে বললেন, কোলে করে নিয়ে আসবো নাকি তোকে? এখনো দাঁড়িয়ে আছিস? ওয়েট, আমি আসছি কোলে নিতে। উনি আসার জন্য পা বাড়াতে আমি দৌড়ে ওনার দিকে যাই। এমনি কিসের সত্য তা নিয়ে আর এক মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এখন রাস্তার মাঝে কোলে তুলে লজ্জায় আমার মাথা কাটা যাবে। এই ছেলের ভরসা নেই, যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ কি দিয়ে বানাইছে ওনায়। টানা 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো কাব্য ভাইয়ের দেখা নেই। দেখা নেই বলে ভুল হবে, সে ইচ্ছে করে আমাকে দেখা দিচ্ছে না। আমার জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত এই 24 ঘন্টা। ওনাকে দেখলে আমার প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে হয়, আর ওনাকে না দেখলে আমি নিজেকে সামলে রাখতে পারি, অন্য কিছুতে ব্যস্ত রাখতে পারি। কাল সকালে আঙ্কেল আসবে, আর এই খবরটা শোনার পর থেকে আমার ভয় আরো বেড়ে যাচ্ছে। অন্য সব সময় হলে আনন্দের সীমা থাকতো না, বাট কাল যদি কাব্য ভাই উল্টো পাল্টা কথা বলে, তাহলে আঙ্কেলের চোখে কতটা নিচু হয়ে যাব তা ভাবার বাইরে। আবার আবার পর রেদুয়ার আঙ্কেল আমার আর একটা বাবা। আমি চোখ বন্ধ করে এই মানুষটাকে বিশ্বাস করতে পারি, ভরসা করতে পারি। ওনার চোখে আমি খারাপ হতে চাই না, কিন্তু কাব্য ভাইয়া উনি কি করবেন? পাশের রুম থেকে আজও গিটারের আওয়াজ। কাব্য ভাইয়া সুন্দর কণ্ঠে গান ভেসে আসছে। ওনার গলার অনেক ভালো, মায়ায় পড়ে যাওয়ার কণ্ঠ। যে কোনো গান তার গলায় মানায়। তবে আজ গানের মাঝে কেমন বিষাদের ছায়া। অনেক কিছু বলার আকুতি, কিন্তু কাকে বলার? ওনাকে জিজ্ঞাসা করবো? সকালের কথা মনে হতে রাগ হলো। ঋতু, তোর এত ভাবতে হবে না। তুই কে ওনার? যা ইচ্ছে তাই কর, তোর কি? নিতু, আম্মু তুই কি পড়তে বলছিস? ফুপি ঘরে ঢুকতে ঢুকতে বললো কথাটা। আমি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে মিষ্টি এসে বললাম, কিছু বলবি ফুপু? ফুপি বেডে বসে আমাকে পাশে বসে গল্প করতে আসলাম তোর সাথে। অনেকদিন একসাথে বসে গল্প করা হয় না, না তাই না ফুপি? হ্যাঁ, অনেকদিন। ঘরের মাঝে হঠাৎ নিস্তবতা নেমে এলো। কাব্য ভাইয়া গলা ভেসে এলো। ছায়া মেলে জড়ানো হয় আকাশে, যায় না কিছুতেই সরানো। প্রিয় রং হয়ে যায় ফ্যাকাশে, হয় না দুহাত জড়ানো। ভুলে বেঁচে থাকা, নোনা জল চোখে মাখা, সুখ নেই সুখ নেই পৃথিবীর কারখানায়। খুবই দীর্ঘশ্বাস নিয়ে আমার দিকে ঘুরে বলল, আমার হাতে হাত রেখে বলল, ছেলেটার গানের গলা অনেক ভালো, তাই না রে নিতু? হ্যাঁ, কাব্য ভাইয়া স্টেজে গান গাইলে ভাইরাল হয়ে যাবে। আমার ছেলের সুর নেই জানিস? আমি অবাক হয়ে ফুপির দিকে তাকিয়ে রইলাম। দিব্যি হাসি খুশি আমাকে জানানো কাব্য ভাইয়া নাকি সুখে নেই। আমার হাস্যকর লাগলো আমার। আমি অবাক হয়ে বললাম, কেন ফুপি? ওনাকে দেখলে তো সব ঠিকঠাক লাগে। উপরে সব ভালো থাকলে কি ভেতরে ভালো থাকে? তুই কি ভালো আছিস? সবার ভেতরে একটা চাপা কষ্ট থাকে, সেই কষ্টের ভাগিদার সেই মানুষটার মন হয়। মন খুলে কারোর সামনে দেখানো যায় না, কিন্তু উপরে হাসিটা মুখে সব পথে দেখানো যায়। আর সেই ঢেকে থাকা
মনের কথাটা কষ্টের গল্পে থেকে, সেই গল্প হয় কষ্টে মোড়ানো। সেটা কাউকে দেখানো যায় না বলেই মানুষ ভাবে তুমি ভালো আছো, তোমার সুখের সীমা নেই। আমি বিস্ময় নিয়ে তাকিয়ে রইলাম ফুপির দিকে। প্রত্যেকটা কথাই নিদারুণ সত্য। ফুপি আমার মাথায় হাত বুলাতে বললেন, তোকে আজ কিছু সত্যি বলবো। সেই সত্যিটা কাব্যের ভেতরকার, সাথে এত সব কিছু, কিন্তু সেই সত্যিটা শুনে কাউকে বলবি না। আর সত্যিটা বিচার বিবেচনা তুই করবি। আমি জানি তুই পারবি সত্যি মেনে নিতে। কি পারবি না?